তো আমরা কিছু গুরুত্বপূর্ণ উক্তি এবং তথ্য দেখব যেগুলো আমরা যেখানে যে কোনো ক্ষেত্রে ইউজ করতে পারবো। তো এখানে আমাদের ম্যান্ডেলা সাহেব বলেছেন, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ক্যান বি ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, তাহলে নেলসন ম্যান্ডেলা কি বলছে? এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ক্যান বি ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। ওকে, তারপর এখানে আর কি আছে, এখানে বাংলাদেশের সিনারিওতে দেখানো হয়েছে যে আপনার 16.8 ছিল 1972 সালে, যেটা প্রাইমারি অধিদপ্তর অনুযায়ী এবং ইউনেস্কো অনুযায়ী, সেটা 2023-24 সালে হচ্ছে 77.9। 77.9 হচ্ছে 23-24 সালে, আর হচ্ছে আপনার 16.8 ছিল 1972 সালে। তারপর এই বাজেটে হচ্ছে 14%, আমাদের 25-26-এর বাজেট অনুযায়ী এডুকেশন খাত 14% কম পায়। তো এটাকে বলছে এটাকে অ্যাটলিস্ট 20% মতো রাখতে হবে, তাহলে একটা ভালো আউটকাম আশা করতে পারি আমরা। আচ্ছা, ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে বারাক ওবামা বলেছেন, উই আর দ্য ফার্স্ট জেনারেশন টু ফিল দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য লাস্ট জেনারেশন হু ক্যান ডু সামথিং অ্যাবাউট ইট। কি বলছে? উই আর দ্য ফার্স্ট জেনারেশন টু ফিল দ্য ইফেক্ট অফ ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড দ্য লাস্ট জেনারেশন হু ক্যান ডু সামথিং অ্যাবাউট ইট। ওকে, তারপর 2024 ছিল হচ্ছে সবচেয়ে ওয়ার্মেস্ট ইয়ার, 175 বছরের যে অবজারভেশনাল রেকর্ড এর ইতিহাসে 2024 সবচেয়ে ওয়ার্মেস্ট ইয়ার। এটা কি অনুযায়ী করছে সেটা অবশ্য এখানে বলা হয়নি, সম্ভবত গবেষণা অনুযায়ী ইউএনের মনে হয়। যাই হোক, তারপর এখানে বলছে যে 70,000 পিপল হচ্ছে এরকম হার্ম হচ্ছে এই ক্লাইমেট চেঞ্জের জন্য, তারা হচ্ছে অন্য জায়গায় বাস্তুচ্যুত হচ্ছে বা ক্ষতিগ্রস্ত হচ্ছে। 70,000 পিপল গত 10 বছর ধরে হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিদিন। আর এটা হচ্ছে ইউএন রিপোর্ট অনুযায়ী। আর আরেকটা আছে যেটা হচ্ছে 320 বিলিয়ন আর কি, 2024 সালে $320 বিলিয়ন খরচ হয়েছে এই যে ক্লাইমেট চেঞ্জ থেকে সবাইকে রক্ষার জন্য। $320 বিলিয়ন খরচ হয়েছে 2024 সালে। তো ক্লাইমেট চেঞ্জের যে গ্লোবাল টেম্পারেচার একটা রাইজ দেখি আমরা, 1980 থেকে 1989 ছিল এরকম হচ্ছে অ্যাভারেজ টেম্পারেচার রাইজ ছিল হচ্ছে আপনার 0.26 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু সেটা 2024 সালে হয়েছে +1.55 ডিগ্রি সেলসিয়াস। আর 2010 থেকে 19 ছিল সেটা হচ্ছে 0.99 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ এই আপনার দেখবেন যে গত 10 বছরেই গত 5 বছরেই দেখবেন সেটা হচ্ছে কত 0.99 থেকে 1.55 চলে, অর্থাৎ 0.56 বেড়েছে। এটা হচ্ছে নাসা আর WMO অনুযায়ী এর সোর্সটা। তো 1980-89 ছিল 0.26, 2010-19 হয়েছে +0.99 ডিগ্রি সেন্টিগ্রেড, আর 2024 সালে হয়েছে +1.55 ডিগ্রি সেন্টিগ্রেড। তো প্যারিস এগ্রিমেন্টে বলা হয়েছিল যে 1.5-এর নিচে রাখতে, যে আপনার যে গ্লোবাল ওয়ার্মিং আছে এটা এখন যেটা আছে ইন্ডাস্ট্রিয়াল লেভেল, তার উপরে যাচ্ছে, হাইস্ট যে 1.5 পর্যন্ত যায়, এবং 2 এর উপরে কোনোভাবেই না। এটা ছিল প্যারিস এগ্রিমেন্টের কথা। আচ্ছা, তারপর হচ্ছে 2009 দশে ক্রিয়েট করা হয়েছে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড, BCCTF, আর হচ্ছে BCCRF, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ রেজিলিয়েন্স ফান্ড, 2010 সালে গঠিত হয়েছে। তো বাংলাদেশের এরকম পোশাক খাতের যতগুলো আর কি পণ্য উৎপাদিত হয়, এগুলো জিডিপির 10 থেকে 12%, এবং হচ্ছে এটা মানে টোটাল এক্সপোর্টের 80%-এরই এটা হচ্ছে 80% আর কি এটা দখল করে আছে, এবং 4.5 মিলিয়ন পিপল এখানে কাজে আছে, এই কাজে জড়িত আছে। তো বাংলাদেশের হচ্ছে 2024-25 সালের আপনার হচ্ছে ইপিবি অনুযায়ী, এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অনুযায়ী, এটা হচ্ছে 39.35 বিলিয়ন US ডলার আর কি এক্সপোর্ট করেছে 2024-25 সালে। তো এটাকে $44.49 বিলিয়ন আর কি উন্নত করার টার্গেট আছে। তো এখন হচ্ছে কত? এখন হচ্ছে 39.35। আর আপনি যদি একটু যদি আমি 23-24 সালই ধরি, না আমি ধরি, হ্যাঁ 23-24 সাল ধরি, সেখানে ছিল 36.15, সেটা এখন 24-25-এ বেড়ে হচ্ছে আপনার 39.35। এটা হচ্ছে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো অনুযায়ী।
তো বাংলাদেশের 1,18,813 কিলোমিটার স্কোয়ার কিলোমিটার পর্যন্ত এর হচ্ছে আপনার ইয়ে আছে, সমুদ্রের দখল আছে, মানে একচেটিয়া, মানে একচেটিয়া যে আর কি দখল, সেটা হচ্ছে 1,18,813 স্কোয়ার কিলোমিটার। আচ্ছা, সেখানে হচ্ছে আপনার বলছে যে এক্সক্লুসিভ ইকোনমিক জোন গঠন করার কথা, অর্থাৎ সেখানে আহ, সবাই এরকম কয়েকটা কান্ট্রি মিলে সেখানে সহায়তা করে একটা এক্সপোর্ট হাব করার এরকম মনে হয়। তো দেখেন এখানে ব্লু ইকোনমির পটেনশিয়ালিটি, এখানে দেখেন যে আমাদের যে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স, সেখানকার যে দ্য মেরিটাইম অ্যাফেয়ার্স, তো এখান থেকে আপনার ব্লু ইকোনমির 9টা এখানে পটেনশিয়ালি কথা বলা হয়েছে। যেমন 3টা একসাথে, সেটা হচ্ছে মেরিন ফিশার্স ম্যানেজমেন্ট, তারপর ডেভেলপমেন্ট অফ মেরিকালচার, আর হচ্ছে এনশিওরিং প্রপার ইকোসিস্টেম সার্ভিসেস ফর সাস্টেনেবল লাইভলিহুড। তাহলে তো এই 3টার সাথে ফিশারিজ, মেরিকালচার আর হচ্ছে ইকোসিস্টেম সার্ভিস, প্রপার ইকোসিস্টেম সার্ভিস, এই 3টা হচ্ছে একসাথে। মেরিকালচার বলতে বোঝায় যে ওই যে মাছ, তারপর হচ্ছে শামুক টামুক, শৈবাল, আরও অনেক ধরনের কালচার যেগুলো সমুদ্রে করা, সেগুলো হচ্ছে একত্রে বলা হয় মেরিকালচার। তারপর এই 3টা গেল। এখন বাকি 2টা হচ্ছে এদিকে থাকবে, আরও 2টা থাকবে, এই যে এটা আর এটা, সেটা হচ্ছে কি যে ইমপ্লিমেন্টিং মেরিন স্পেশাল প্ল্যানিং, অর্থাৎ প্ল্যানিং আর হচ্ছে ডেভেলপমেন্ট অফ মেরিন ট্যুরিজম। তাহলে প্ল্যানিং আর ট্যুরিজম একসাথে, ইমপ্লিমেন্টিং মেরিন স্পেশাল প্ল্যানিং আর হচ্ছে ডেভেলপমেন্ট অফ হচ্ছে এদিকে মেরিন ট্যুরিজম, এই দুটো একসাথে। আচ্ছা, এরপর আছে হচ্ছে আপনার কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট মেরিন পলিউশন, তো পলিউশন আর হচ্ছে রিসাইক্লিং একসাথে, কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট অফ মেরিন পলিউশন আর হচ্ছে এক্সপ্যান্ডিং দ্য শিপ বিল্ডিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রি, এই দুটো একসাথে। তো ওই যে জাহাজ ভাঙ্গা শিল্পকে রিসাইকেল করতে হবে আর পলিউশন রোধ করতে হবে। তো পলিউশন রিসাইকেল আর হচ্ছে আর কি আছে এদিকে, এই যে রিফ্রেশ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ অফশোর এনার্জি, রিনিউয়েবল এনার্জি অ্যান্ড ব্লু টেকনোলজিস, অর্থাৎ হচ্ছে এখানে যে আপনার রিনিউয়েবল এনার্জি সেটাকে ডেভেলপ করতে হবে, যে অফশোরের যেগুলো আছে, আর হচ্ছে এখানে আর হচ্ছে যে ওই যে কমার্শিয়াল শিপিং অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, আর আপনার যে রিনিউয়েবল এনার্জি এটা ডেভেলপ করতে হবে। তো এগুলো আপনাকে করতে হবে, ইনভার্টার জাস্ট লিখলে বেশ ভালো একটা নাম্বার পাওয়া যাবে। আর বে অফ বেঙ্গলে বলছে এখানে 475 ধরনের মেরিন ফিশ স্পেসিস এখানে পাওয়া যায়, 475 ধরনের ফিশ স্পেসিস এখানে পাওয়া যায়। আর যেটা হচ্ছে এখানে যে মাছগুলো পাওয়া যায় সমুদ্রে, সেটা হচ্ছে বাংলাদেশের মোট যে মাছ উৎপাদন সেটা 20%। তারপর এখানে ইউএনএইচসিআর এর মধ্যে আপনার হচ্ছে এখনকার যে হচ্ছে 42.7 মিলিয়ন হচ্ছে পিপল ছিল যারা হচ্ছে রিফিউজি ছিল, এটা হচ্ছে ইউএনএইচসিআর এর মতে 2024 সালে। আচ্ছা, তারপর হচ্ছে 1951 সালে আপনার রিফিউজি কনভেনশন হয়েছে, আর 1967 সালে প্রোটোকল হয়েছে। 1951 সালে কি রিফিউজি কনভেনশন, 67 সালে হচ্ছে প্রোটোকল হয়েছে। তো এখানে এডুকেশন নিয়ে একটা কথা বলছে আমাদের মার্টিন লুথার কিং জুনিয়র। তিনি বলছে দ্য ফাংশন অফ এডুকেশন ইজ টু টিচ ওয়ান টু থিঙ্ক ইন্টেন্সিভলি অ্যান্ড টু থিঙ্ক ক্রিটিক্যালি, ইন্টেলিজেন্স প্লাস ক্যারেক্টার, দ্যাট ইজ দ্য গোল অফ ট্রু এডুকেশন। তাহলে উক্তিটা কি বলছে যে দ্য ফাংশন অফ এডুকেশন ইজ টু টিচ ওয়ান টু থিঙ্ক ইন্টেন্সিভলি আর হচ্ছে ক্রিটিক্যালি, এটা হচ্ছে এডুকেশনের ফাংশন, ইন্টেন্সিভলি অ্যান্ড ক্রিটিক্যালি, ইন্টেলিজেন্স প্লাস ক্যারেক্টার। এখান থেকে যে ইন্টেলিজেন্স আর ক্যারেক্টার তৈরি হলো সেটা হচ্ছে কি, এটাই হচ্ছে দ্যাট ইজ দ্য গোল অফ ট্রু এডুকেশন, দ্যাট ইজ দ্য গোল অফ ট্রু এডুকেশন। দ্য ফাংশন অফ এডুকেশন ইজ টু টিচ ওয়ান টু থিঙ্ক ইন্টেন্সিভলি অ্যান্ড টু থিঙ্ক ক্রিটিক্যালি, ইন্টেলিজেন্স প্লাস ক্যারেক্টার, দ্যাট ইজ দ্য গোল অফ ট্রু এডুকেশন। এটা বলছে মার্টিন লুথার কিং জুনিয়র। ওকে, তারপর এখানে বলছে গ্লোবাল কম্পিটেন্স বলতে কি বোঝায়। গ্লোবাল কম্পিটেন্স ইজ দ্য মাল্টিফেস্ট কনসেপ্ট দ্যাট এনকম্পাসেস দ্য নলেজ, স্কিলস, অ্যাটিটিউড অ্যান্ড ভ্যালুজ নেসেসারি টু থ্রাইভ ইন এ গ্লোবালাইজ সোসাইটি, অর্থাৎ যেগুলো যেগুলো স্কিল লাগে গ্লোবালাইজ সোসাইটিতে থ্রাইভ করার জন্য। তারপর এখানে আমাদের ডেভিড মালপাস, তো তিনি হচ্ছে ফর্মার প্রেসিডেন্ট অফ ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। তিনি বলছেন যে রেমিটেন্সেস আর এ ভাইটাল লাইফলাইন ফর হাউস হোল্ডস ইন ডেভেলপিং কান্ট্রিজ, স্পেশালি দ্য পোরেস্ট। রেমিটেন্সেস আর ক্রিটিক্যাল ইকোনমিক স্টেবিলাইজার। তো তার হচ্ছে ডেভিড মালপাস কি বলছে, তিনি বলছে ওয়ার্ল্ড ব্যাংকের যিনি হচ্ছে প্রেসিডেন্ট ছিলেন, তিনি বলছে রেমিটেন্সেস আর এ ভাইটাল লাইফ, এটা হচ্ছে একটা ভাইটাল লাইফ লাইন কাদের জন্য, ফর হাউস হোল্ডস ইন ডেভেলপিং কান্ট্রিজ, যারা ডেভেলপিং কান্ট্রিতে থাকে, স্পেশালি তাদের জন্য যারা হচ্ছে কি দ্য পোরেস্ট, তারা হচ্ছে খুব গরিব। রেমিটেন্সেস আর এ ক্রিটিক্যাল ইকোনমিক স্টেবিলাইজার, এটা হচ্ছে একটা খুব গুরুত্বপূর্ণ ইকোনমিক যে ভারসাম্য রক্ষা করে সেটার জন্য খুব গুরুত্বপূর্ণ এটা। ওকে, তো হচ্ছে আমাদের 2024-25 সালে $30.33 বিলিয়ন আমরা রেমিটেন্স পেয়েছি, যেটা হচ্ছে যাবতকালে সর্বোচ্চ $30.33 বিলিয়ন। 24-25 22-23 ছিল হচ্ছে 21.61।
তো 21.61 হচ্ছে আপনার 22-23, আর হচ্ছে এদিকে 30.33 হচ্ছে আপনার কি 24-25। আর ওদিকে গার্মেন্টস সেক্টরে ওটা ছিল কত জানেই, গার্মেন্টস সেক্টর ছিল 39-35, আর হচ্ছে 23-24 সালে ছিল হচ্ছে 36-15 আর 39-35। ওকে, এটা হচ্ছে 23-24 সালে ছিল। আচ্ছা, তারপর হচ্ছে এখানে একটা তথ্য আছে যেটা হচ্ছে 51% রেমিটেন্সেস আসে হচ্ছে আমাদের লিগাল চ্যানেলে, আর বাকি যে 49% তারা কিন্তু আসে হচ্ছে আপনার ইলিগাল ওয়েতে। এটা একটা কিন্তু বড় একটা খারাপ দিক আমাদের। তো সিপিডি বলতে বোঝায় কমিটি ফর ডেভেলপমেন্ট। তো তাদের অনুযায়ী এরকম 3টা ক্রাইটেরিয়া আছে, যেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই যে ইনকাম পার ক্যাপিটা, যেটা হচ্ছে হিউম্যান আপনার হচ্ছে, আচ্ছা ইনকাম পার ক্যাপিটা একটা, তারপর হচ্ছে আপনার হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, যেটাকে বলা হাই বলা হয় হিউম্যান অ্যাসেটস ইন্ডেক্স, তারপর হচ্ছে ইকোনমিক অ্যান্ড ইনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি ইন্ডেক্স, এটাকে ইভিআই বলা হয়, ইকোনমিক অ্যান্ড ইনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি ইন্ডেক্স। তো এই তিনটাতে আপনাকে যদি আপনি একটা নির্দিষ্ট একটা সীমা অতিক্রম করতে পারেন, আপনাকে আপনার লিস্ট এলডিসি থেকে উত্তোলন করতে পারে। তো আপনার যেটা পার ক্যাপিটাটা হচ্ছে আপনার 1306 ইউএস ডলারের উপরে হতে হবে পার ক্যাপিটা, 1306। তারপর হচ্ছে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্সে আপনার হচ্ছে এরকম 66-র উপরে থাকতে হবে, যেটা বাংলাদেশের হচ্ছে 77.5 এখন, তো বেশ উপরে আর কি। আর হচ্ছে এখানে যেটা হচ্ছে ইভিআই, যেটা হচ্ছে ইকোনমিক অ্যান্ড এনভায়রনমেন্টাল ভালনারেবিলিটি ইন্ডেক্স, সেখানে হচ্ছে বাংলাদেশের 21.9 পয়েন্ট আর কি, যেটা ওদের থ্রেশহোল্ড, সেটা হচ্ছে 32, যার অনেক নিচে আর কি। তো 21.9 এটা হচ্ছে আপনার 32-র বেশ নিচে। তারপর 77.5 যেটা 66-এর বেশি উপরে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স। আর হচ্ছে এদিকে 1306-এর বদলে আমাদের এদিকে 2684, যেটা এখন 2820 এরকম হয়ে গেছে, যেটা বেশ উপরে আর কি। তো বাংলাদেশ হবে নবম কান্ট্রি যারা হচ্ছে এলডিসি থেকে উত্তোলন হবে। তো তারপর হচ্ছে এখানে হচ্ছে এলডিসি থেকে উত্তোলন হলে বেশ কিন্তু সমস্যা হয়ে যাবে আমাদের জন্য, কারণ আমাদের এক্সপোর্ট লস প্রত্যেক ইয়ারে হবে আপনার হচ্ছে 2.7 বিলিয়ন। এক্সপোর্ট লস হবে কি 2.7 বিলিয়ন হবে। তারপর হচ্ছে সিপিডির মতে আমাদের হচ্ছে এরকম 8-10% এরকম রেভিনিউতে প্রতি ইয়ারে ফল হবে, 8-10% ফল হবে। আর হচ্ছে যেটা হচ্ছে পরিমাণে হবে 2.5 বিলিয়ন অ্যানুয়ালি, অর্থাৎ $2.5 বিলিয়ন অ্যানুয়ালি আমাদের ফল হবে। আর 8-10% এদিকে আপনার পার্সেন্টেজে ফল হবে, এটা সিপিডির মতো আর কি এস্টিমেটে অনুযায়ী। তো বাংলাদেশে এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া ইউজ করে 60 মিলিয়ন ইউজার্স আর কি, যেটা হচ্ছে 2025 অনুযায়ী, এবং যেটা হচ্ছে গত ইয়ারের চেয়ে 13.3% ইনক্রিজ, 13.3% ইনক্রিজ। আর হচ্ছে মোট হচ্ছে 60 মিলিয়ন। এটা হচ্ছে আপনার ডাটা রিপোর্টার্স জার্নাল, ডাটা রিপোর্টার্স ডিজিটাল, এটা অনুযায়ী আর কি, ডাটা রিপোর্টালস ডিজিটাল 2025। ভার্জিনিয়া উলফ তিনি বলেছেন লিটারেচার ইজ দ্য মিরর অফ সোসাইটি। তো কোফি আনান বলছে যে গুড গভর্নেন্স ইজ লেস অ্যাবাউট স্ট্রাকচার অ্যান্ড মোর অ্যাবাউট ইথিক্যাল অ্যান্ড ইফেক্টিভ লিডারশিপ। গুড গভর্নেন্স ইজ লেস অ্যাবাউট স্ট্রাকচার অ্যান্ড মোর অ্যাবাউট ইথিক্যাল অ্যান্ড ইফেক্টিভ লিডারশিপ, কোফি আনান। তারপরে এদিকে লিক ওয়ান ইউ চুংলিংপং, এটা হচ্ছে তিনি বলছে যে হচ্ছে দ্য ইরা অফ কারাপশন হ্যাজ নট বিন ক্রিয়েটেড এনি সিঙ্গল ইন্ডিভিজুয়াল আর এনি সিঙ্গল গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, ইট ইজ দ্য রেজাল্ট অফ এ কালেকটিভ ফেলিয়ার টু আপহোল্ড প্রিন্সিপালস। তিনি বলছেন কি দ্য ইরা অফ কারাপশন হ্যাজ নট বিন ক্রিয়েটেড বাই এনি ইন্ডিভিজুয়াল আর এনি সিঙ্গল গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, ইট ইজ দ্য রেজাল্ট অফ এ কালেকটিভ ফেলিয়ার টু আপহোল্ড প্রিন্সিপালস। এটা হচ্ছে লিক ওয়ান ইউ বলেছেন। আচ্ছা, তারপর হচ্ছে টিআই বা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মধ্যে কারাপশন কি, কারাপশন হচ্ছে ইজ দ্য অ্যাবিউজ অফ ইন্টারেস্টেড পাওয়ার অফ ফর প্রাইভেট গেইন। ওকে, তারপর হচ্ছে 2024 আপনার হচ্ছে যে সিপিআই ইন্ডেক্স, কারাপশন পারসেপশন ইন্ডেক্স, সেখানে হচ্ছে আপনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বলছে যে বাংলাদেশের পজিশন হচ্ছে 151তম 180টা দেশের মধ্যে, 151তম 180টা দেশের মধ্যে। আর হচ্ছে এখানে কি বলছে যে এরকম 70.9% হাউস হোল্ড যারা বলছে যে তারা জীবনে কখনো না কখনো বিভিন্ন জায়গায় তারা হচ্ছে কি এরকম কারাপশনের শিকার হয়েছে। তারপর দ্য হলমার্ক স্ক্যান্ডাল, একটা গুরুত্বপূর্ণ আমাদের ইতিহাসে, সোনালী ব্যাংকের যেটা ছিল আর কি, যে বিজনেস অ্যান্ড ব্যাংকিং অফিসিয়াল এমবেজলমেন্ট অফ বিলিয়ন্স। তারপর অ্যান্তোনিও গুতেরেস সাহেব বলেছেন রোহিঙ্গা সম্পর্কে, দ্য রোহিঙ্গা পিপল হ্যাভ সাফার্ড হোয়াট নো হিউম্যান বিং শুড হ্যাভ টু সাফার, দ্য রোহিঙ্গা পিপল হ্যাভ সাফার্ড হোয়াট নো হিউম্যান বিং শুড হ্যাভ টু সাফার, দে ডিজার্ভ নট জাস্ট সিম্প্যাথি বাট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এ লাস্টিং সলিউশন।
তো এটা তিনি বলছেন রোহিঙ্গা সম্পর্কে কী বলছে আবার বলি, দ্য রোহিঙ্গা পিপল হ্যাভ সাফার্ড হোয়াট নো হিউম্যান বিইং শুড হ্যাভ টু সাফার, দে ডিজার্ভ নট জাস্ট সিম্প্যাথি বাট অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি লাস্টিং সলিউশন। ওকে, তারপর হচ্ছে এখানে 1785 সালে এরকম হচ্ছে আপনার আরাকান পিপলদেরকে হচ্ছে বেঙ্গালে আসছিল, ওই যে যারা বুদ্ধ তাদেরকে দেখতে পায় না আর কি, যারা বুদ্ধ যারা রেইন ছিল রোমান, মানে ওই টাইমে যে এম্পায়ার ছিল বুদ্ধ, তারা দেখতে পান তারা হচ্ছে এরকম আরাকানিজদেরকে বাঙালি বলতো আর কি। অনেক এটা সেই অনেক বহু পুরোনো কাল থেকে বেশ ঝামেলা লাগে আছে। 2016 সালে একটা সংখ্যা আসছিল, 17 সালেও আসছে, এখন মোটামুটি এরকম 13 মিলিয়নের মতো সম্ভবত থাকে। তো তাদের প্রতি অনেক ধরনের এরকম ভায়োলেন্স করা হয়েছে, যেমন এখানে দেখি আমরা যে 9% হচ্ছে তারা হচ্ছে গ্যাং রেপ হয়েছে, আর 28% হচ্ছে আপনার সেক্সুয়ালি অ্যাসল্ট হয়েছে অথবা রেপ হয়েছে। তারপর 12% হচ্ছে আপনার মর্টার বা গ্রেনেড দ্বারা আক্রান্ত হয়েছে। তারপর 12% হচ্ছে আপনার ল্যান্ডমাইন বা হার্ড আপনার হচ্ছে ওদেরকে মারা হয়েছে এরকম ল্যান্ডমাইন দ্বারা। 12% হচ্ছে গ্রেনেড, 12% ল্যান্ডমাইন। আর এদিকে হচ্ছে আর কি আছে, তারপর হচ্ছে যে 32 হচ্ছে তারা হচ্ছে এরকম বিল্ডিং বা আপনার স্ট্রাকচারের সাথে তাদেরকে বেঁধে রাখা হয়েছিল। আর 63% বলছে তাদের রিলিজিয়াস লিডার্সকে টার্গেট করা হয়েছে। 91% বলছে তাদের হচ্ছে এরকম ওয়েপন দ্বারা তাদেরকে মারা হয়েছে আর কি। তো 9 আপনার হচ্ছে 12, তারপর এদিকে আছে 28, 32, 63, 91, এগুলো হচ্ছে ভায়োলেন্সের ইতিহাস। তো রোহিঙ্গারা যে আসছে এই জন্য আমাদের পরিবেশের উপর এরকম যে 6800 বা 6800 একর ফরেস্ট ল্যান্ড ডিস্ট্রয় করা হয়েছে, 6800 একর ফরেস্ট ল্যান্ড ডিস্ট্রয় করা হয়েছে। তারপর তোমার হচ্ছে এগ্রিকালচার প্রোডাকশন কমে গেছে, তারপর ওয়াটারবোর্ন ডিজাইন বেড়ে গেছে, তারা যে হচ্ছে এরকম ফিশিয়াল কন্টামিনেশন এর দ্বারা গ্রাউন্ড ওয়াটারটা পলিউটেড হচ্ছে ওই এলাকার। তারপর বাংলাদেশ গভর্নমেন্ট হচ্ছে এরকম 2312 কোটি টাকা খরচ করছে ওদের পিছনে, 2300 আপনার হচ্ছে 12 কোটি টাকা হাতে রাখতে হবে। আর ওয়ার্ল্ড ব্যাংক দিচ্ছে সেখানে 590, আর হচ্ছে এডিবি দিচ্ছে 100 মিলিয়ন, ঠিক আছে, মিলিয়ন। আর হচ্ছে আমাদের গভর্নমেন্ট বলছে যে হচ্ছে দ্য গভর্নমেন্টস রিপোর্টেডলি স্পেন্ট ওভার 1 বিলিয়ন অন দ্য ক্রাইসিস। দ্য গভর্নমেন্টস রিপোর্টেডলি স্পেন্ট, এটা যে কোন গভর্নমেন্টের কথা বললো, হয়তো সব গভর্নমেন্ট মনে বলছে। ওকে, তারপর হচ্ছে এখানে হ্যান্ডিক্রাফট নিয়ে বলছে আমাদের বাংলাদেশ হ্যান্ডিক্রাফট ডেভেলপমেন্ট অথরিটি বলছে কি, হ্যান্ডিক্রাফটস আর নট জাস্ট প্রোডাক্টস, দে আর এ রিফ্লেকশন অফ আওয়ার কালচার, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইকোনমিক পোটেনশিয়াল। তাহলে কি বলছে, হ্যান্ডিক্রাফটস আর নট জাস্ট আপনার হচ্ছে প্রোডাক্টস, দে আর এ রিফ্লেকশন অফ আওয়ার কালচার, ক্রিয়েটিভিটি অ্যান্ড ইকোনমিক পোটেনশিয়াল। ওকে, বাংলাদেশের যে ক্ষুদ্র শিল্প কুটির শিল্প এটা হচ্ছে 50 দেশে, নর্থ আমেরিকার, ইউরোপের এগুলোতে রপ্তানি হয়। তো আপনার হচ্ছে 24-25 সালে আপনার হচ্ছে হ্যান্ডিক্রাফট থেকে 37.68 এটা হচ্ছে মিলিয়ন ইউএস ডলার হচ্ছে আপনার রপ্তানি হয়েছে, 37.68। তারপর এখানে বলছে যে হচ্ছে এরকম 500 মিলিয়ন টন হচ্ছে প্রতি বছর প্লাস্টিক পরিবেশে মুক্ত হচ্ছে, যার মধ্যে শুধু আপনার হচ্ছে কত পার্সেন্ট রিসাইকেল করা, মধ্যে 9% রিসাইকেল করা হচ্ছে, আর 19%কে পুড়িয়ে দেওয়া হচ্ছে, ইনসিনারেটেড, ঠিক আছে। তো এরকম দেখি আমি যদি এই গ্রাফটা দেখি যে হচ্ছে 9% রিসাইকেল, 19% আপনার হচ্ছে ইনসিনারেটেড, আর এই যে 12% হচ্ছে আপনার ভূমিতে আর কি আছে, আর বাকি যে 22%টা হচ্ছে আপনার মিসম্যানেজমেন্ট হচ্ছে, এটা হচ্ছে WRI থেকে সোর্সটা এটা আর কি, WRI। তো 22% মিসম্যানেজড হচ্ছে। তো এখানে আর কি আছে, ইউনেপ বলছে আর কি এগুলা, আগেরটা না এরকম একটা, যাই হোক। তারপর হচ্ছে বলছে যে 11 মিলিয়ন হচ্ছে আপনার ইউনেপ অনুযায়ী 11 মিলিয়ন মেট্রিক টন এটা প্লাস্টিক আপনার ওশনে ফেলা হয়। আর তারপর হচ্ছে 93% এরকম ফুলমার্ট যারা বার্ড আছে নর্থ ইস্ট আটলান্টিকে, তাদের হচ্ছে এরকম তাদের ইয়েতে শরীরে পাওয়া গেছে আপনার হচ্ছে প্লাস্টিক পার্টিকেল পাওয়া গেছে, মাইক্রোপ্লাস্টিক। তারপর এশিয়াতে সবচেয়ে বেশি পলিউশনটা হয়। আর বলছে যে আপনার WHO অনুযায়ী 2022 সালে একটা গবেষণা অনুযায়ী যে 80% যে গ্লোবাল আমাদের ট্যাপ ওয়াটার আছে, ট্যাপ ওয়াটার অর্থাৎ আমি যে পানি খাই সেই 80% তার 80% স্যাম্পলে এগুলোতে আপনার ওই যে মাইক্রোপ্লাস্টিকের স্যাম্পল পাওয়া গেছে, যেটা খুবই কিন্তু ভয়ানক, আমরা কিন্তু প্লাস্টিক খাচ্ছি। তারপর এই যে সৌদি আরবিয়া, রাশিয়া, ইরান এরা হচ্ছে আপনার প্লাস্টিক প্রোডাকশনের উপর রেস্ট্রিকশন দিতে চায় না, একটা সমস্যা একটা। তারপর এখানে কি আছে, রোমান্টিসিজম বা এগুলা, মাইক্রো ফিন্যান্সিং ইউনিট সাহেবের খুব ইম্পর্টেন্ট। পরে তিনি বলছে যে হচ্ছে উই ডেভেলপড মাইক্রো ফিন্যান্স টু ফাইট লোন শার্কস, আই ওয়াজ টেলিং পিপল ডোন্ট গো টু লোন শার্কস, নট ট্রাইং টু টেক
অ্যাডভান্টেজ অ্যান্ড মেক মানি ফর মাই সেলফ, ইট ইজ নট পেনেসিয়া। ঠিক আছে, তারপর হচ্ছে তিনি বলছে কি যে তিনি সবাইকে বলছে যারা লোন সার কাছে এদের কাছে না যাইতে, এই জন্য তিনি মাইক্রো ফিন্যান্স ডেভেলপ করছে। তারপর হচ্ছে আইওয়াস বলছে যে তিনি যে লোন সার কাছে যাইতে মানা করছে, এরকম নট ট্রাইং টু টেক অ্যাডভান্টেজ, তিনি কোনো অ্যাডভান্টেজ নিতে চাননি এবং তার নিজের হয়ে আর কি অর্থায়ন করতে চায়নি। এটা বলছে, এটা বলছিলেন যে হচ্ছে মাইক্রো ঋণের এরকম খারাপ দিকও থাকে ভালো দিকও থাকে, এই জন্য বলছে ইট ইজ নট এ ফিনান্সিয়া। তো তারপর হচ্ছে এরকম থ্রি মেইন সার্ভিস অফ মাইক্রো ফিন্যান্স, সেটা কী কী? আপনার হচ্ছে মাইক্রো ক্রেডিট দেওয়া অর্থাৎ লোন দেওয়া, তারপর মাইক্রো সেভিং অর্থাৎ যারা ছোটো ছোটো সেভ করতে পারে তাদেরকে সাহায্য করা, আর মাইক্রো ইন্স্যুরেন্স অর্থাৎ ছোটো ছোটো এরকম প্রোভাইড লো কস্ট ইন্স্যুরেন্স প্রোডাক্টস। ঠিক আছে, লো কস্ট তবে ইনলেস পোর্টফোলিও এগুলো ইত্যাদি। ওকে, তারপর হচ্ছে বাংলাদেশ ইজ দ্য গ্লোবালি রিকগনাইজড অ্যাজ দ্য বার্থ প্লেস অফ মডার্ন মাইক্রো ফিন্যান্স, জোবরাগ্রাম থেকে শুরু হয়েছে। তারপর হচ্ছে যেখানে হচ্ছে এরকম 98% হচ্ছে রিপেমেন্ট, এটার রেকর্ড আছে, আর 90% বড় হচ্ছে ওমেন সেখানকার। আর তো মাইক্রো ফিন্যান্স আপনার গ্লোবালি 250 বিলিয়ন এরকম ঋণ দেওয়া হয় 2000 সালের পর থেকে 250 বিলিয়ন। তারপর বাংলাদেশে হচ্ছে বলছে যে 44.2 থেকে 14.8% আসছে আপনার হচ্ছে দারিদ্রতা 2022 সালে। তো এটা আর কি খুবই ভালো কথা, যখন মুক্তিযুদ্ধ পরে দেশ ছিল তখন ওরকম প্রায় অর্ধেক পার্সেন্টে ছিল দারিদ্র, এটা 44, তারপর 44.2 ছিল, যেটা 1991-এ, এবং সেটা 2022 সালে হয়েছে 14.8 হয়েছে 2022 সালে, আর 40.2 ছিল আপনার হচ্ছে 1991-এ। তারপর ওইটা এনজিও কথা বলছে ব্র্যাক, এটা হচ্ছে 1972 সালে ফজলে আবেসার করছে, এটা হচ্ছে 7.2 মিলিয়ন মেম্বার। আর হচ্ছে এএসএ, এটা হচ্ছে সবচেয়ে বেশি ব্রাঞ্চ আছে দেশে, 3000টা ব্রাঞ্চ, 6.8 মিলিয়ন মেম্বার এখানে। আর গ্রামীণ ব্যাংকে 10.3 আপনার মিলিয়ন মেম্বার। তারপর হচ্ছে এখানে ব্যুরোতে হচ্ছে BURO, এটা হচ্ছে আপনার একটা ক্লায়েন্ট বেস। তারপর TMSS, এটাও বেশ ভালো। তো বলছে যে 1991 থেকে 1998 সালে এরকম 40% যে এরকম রুরাল পভার্টি আর কি মোকাবেলা করা হয়েছে, যেটা ওয়ার্ল্ড ব্যাংকের মতো আর কি। তো সেখানে হচ্ছে আপনার সবগুলো এর মধ্যে 40% হচ্ছে এই মাইক্রো ফিন্যান্সের কারণে সম্ভব হয়েছে। 40% রুরাল পভার্টি রিডাকশন আচ্ছা টু মাইক্রো ফিন্যান্স, অর্থাৎ যে 1991 থেকে 91 পর্যন্ত যতগুলো এরকম যত এরকম গরিব দরিদ্র নিরসন হয়েছে, তার মধ্যে 40%-এর ক্রেডিট যাবে হচ্ছে মাইক্রো ফিন্যান্সের। আচ্ছা, ইন ইন্ডিয়া গ্রামীণ ইনিশিয়েটিভস ইনক্রিজড ওমেন্স পার্টিসিপেশন ইন ফার্মার প্রোডাকশন পরিসর অর্গানাইজেশন বাই 200% ইন 2 years। তারপর দ্য প্রাইমারি রিজন ফর দিস রেটস ইজ হাই, আচ্ছা হাই ইন্টারেস্ট রেট থাকে এদের। তারপর হচ্ছে ওভার ডেপ্টের একটা ডেপ্ট চাপ থাকতে পারে, কয়েকটা জায়গা থেকে ডেপ নিয়ে একদম অবস্থা খারাপ হতে পারে। তারপর হচ্ছে মিশনটা ড্রিফট হয়ে গেছে, অর্থাৎ এখন তারা এরকম বেশ আর কি করতে চায় আর কি, তারা যারা গরিব তাদেরকে লোন দিতে চায় না, এর বদলে যারা বড় তাদেরকে ঋণ দেয় আর কি, এটা একটা সমস্যা হয়ে গেছে এখন। তারপর কেস স্টাডি, এটা হচ্ছে আপনার গ্রামীণ ব্যাংক আর হচ্ছে এসকেএস ইন্ডিয়াতে ওরা খুব একটা সফল হতে পারেনি, ওরা ইন্টারেস্ট রেটটা অনেক হাই ছিল এবং তারা হচ্ছে এরকম স্ট্রিক্ট রেগুলেশন ছিল, যার কারণে সফল হয়নি। আর এদিকে বাংলাদেশে বেশ মোটামুটি সফল হয়েছে, কিন্তু তারপরও এখানে কিন্তু ভালোই এরকম ছিল আর কি, হাই ইন্টারেস্ট রেট। তারপর পপুলিজম, এটা বলতে বোঝায় যে একটা এরকম, এটা একটা অ্যাপ্রোচ যেখানে বলা হয় যেটা হচ্ছে পিপলদের একটা হচ্ছে শাসনতন্ত্র, যেখানে মেজরিটি বা মাস জনতা এদের কথা শোনা হয় এইটদের কথা শোনাচ্ছে। তো এই থিওরি ইউজ করে কিন্তু আমাদের এদিকে ট্রাম্প সাহেব, তারপর ওদিকে হচ্ছে আপনার মোদি সাহেব, এরা কিন্তু এটারই কথা বলে। এটা বিভিন্ন খারাপ দিকও আছে, একটু ভালো দিকও আছে আবার আর কি। তো ভালো দিক হচ্ছে এটা হচ্ছে এলিটদেরকে আর কি করতে দেয় না, জনতার কথা শুনতে চায়, কিন্তু অনেক সময় হয় যে জনতা কথা শুনতে গিয়ে যারা মাইনরিটিদেরকে আর কি করা হয়, তাদেরকে এখানে আসতে দেওয়া হয় না এই অংশগ্রহণে, যার কারণে
সমস্যা হয়ে যাবে, বাট এটা একটু আনরিয়ালিস্টিক আর কি, যেমন ট্রাম্প যেমন আনরিয়ালিস্টিক কথাবার্তা বলে আর কি। তো এগুলো হচ্ছে সমস্যা। তো এদিকে ব্রাজিলে হচ্ছে, আর এই যে নাম কি ছিল আর ব্রাজিলের, ওর নাম ছিল হচ্ছে যে বোলসোনারো। তো তিনি বেশ একটা এরকম এই পপুলিজম দিয়ে বিশ্বাসী ছিল, এরকম অনেক কাজ করে গেছে যেগুলো আর কি এখনও তার ইফেক্ট আছে, অর্থাৎ নেগেটিভ ইফেক্ট আছে। তারপর হচ্ছে যে পপুলিজম ইন ব্রাজিল, যে আর বোলসোনারো। তো তিনি কি কি করছে, তারপর পলিসি এরকম হচ্ছে নিচে যেগুলো হচ্ছে এরকম ডিফরেস্টেশন করছে, তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল পার্টনারকে দূরে সরাই দিছে। তারপরে যে লকডাউনে বেশ সাফার করছে ব্রাজিলের জন্য, অনেক বেশি আপনার হচ্ছে ডেথ টোল ছিল। তো পাবলিক ট্রাস্ট ইয়ে করছে, তো এখান থেকে আর কি শিক্ষা নিতে হবে আমাদেরকে, এগুলাই আর কি। তারপর আর কি আছে এখানে, বিভিন্ন মিডিয়া আছে এখানে, এখানে তেমন কিছু নাই। ধন্যবাদ।